হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট স্কোয়াড। গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। নতুন বছরে আমরা নতুনভাবে শুরু করছি কনসেপ্ট স্কোয়াডের সাথে জিওগ্রাফি ক্লাস। তো তোমরা জানো যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমরা ব্যাচটা শুরু করছি। অ্যাপ বেসড যে ব্যাচটা আমাদের হওয়ার কথা ছিল, 1 তারিখ থেকে আমরা এটা শুরু করছি ফেব্রুয়ারি। তো তার আগে আমরা জিওগ্রাফির যে জায়গাটি সেটা আমাদের বলতে হবে, বা আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সবার আগে বলে রাখি, আমি তোমাদের কে কে এম স্যার। আমি তোমাদের জিওগ্রাফি ক্লাসটি নেব অ্যাপে বা ইউটিউবে। অলরেডি আমার ইউটিউবে ক্লাস চলছে। প্রত্যেক শুক্রবার রাত 9টা থেকে আমার ইউটিউবে ক্লাস চলছে। আর অ্যাপের যে ক্লাসটি হবে সেটা আমরা রুটিনে আলোচনা করে দেবো। তো তোমরা জানো যে মেন্টরশিপ ব্যাচ চালু হয়েছে আমাদের, এবং এই মেন্টরশিপ ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ দেবাশিস স্যার, সুমন স্যার, ফিরোজ স্যার, সবাইকে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে, বা অন্যান্য ম্যাডাম ম্যাডাম রয়েছেন বা আরও স্যারেরা রয়েছেন। তো এই মেন্টরশিপ ব্যাচটা আমরা শুরু করেছি শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষার কথা ভেবে নয়। ডব্লিউবিসিএস পরীক্ষা হয়তো আর 6 থেকে 7 মাস সময় আছে, এবং ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিপারেশনের জন্য হঠাৎ করে কোনো জাদুমন্ত্র নেই যে আমি তোমাদের বলে দেবো যে 2 মাস পরও 3 মাস পরও আমি জিওগ্রাফি তোমাদের কমপ্লিট করে দেবো, সেটা সম্ভব নয়। মোটামুটিভাবে 11 থেকে 12 মাসের একটা ক্লাস করতে লাগে ডব্লিউবিসিএস জিওগ্রাফি বা হিস্ট্রি যাই হোক না কেন, সবকটা সাবজেক্টের সিলেবাস শেষ করতে। তো সবকটা সিলেবাস যখন আমরা শেষ করব, এবং প্রত্যেকটা প্রিলি এবং মেন্স কে ধরে নিয়ে, যদিও মেন্সের আমরা জানি যে এটাই এমসিকিউ ফরম্যাটের লাস্ট, নেক্সট ইয়ার থেকে আমরা ডেসক্রিপটিভ ফরম্যাটে ক্লাস করব। তো যাই হোক, আমি এই ব্যাচে তোমাদের যেটা বলতে চাই, মেন্টারশিপ ব্যাচে আমাদের যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র ডাব্লিউবিসিএস কে বেস করে নয়, বিভিন্ন ছেলেমেয়ে আছে যারা ডাব্লিউবিসিএস সাথে পিএসসির অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছ, সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, যেখানে জিওগ্রাফি একটা পার্ট। এবং এই জিওগ্রাফি এমন একটি সাবজেক্ট যেখানে তোমাকে স্কোরটা বা তোমার র্যাঙ্ক পেতে সাহায্য করবে, বা টোটাল স্কোরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যার জন্য আমি ক্লাসটা শুরু করার আগে একটা তোমাদের সাথে ইন্ট্রোডাকশন আমার দরকার, এবং সেই ইন্ট্রোডাকশন থেকেই আজকে আমার এই ক্লাসটি। এবং সেই ক্লাসটিতে আমি ক্লাস ব্রেকআপ আলোচনা করব, এবং আমি এখানে ক্লাস ব্রেকআপের মানে প্রত্যেক কটা জায়গা নিয়ে ডিটেলসে একটু বলবো। এমনি আজকে ওভারঅল একটা আইডিয়া তোমাদের দেবো আমি। যখন আমরা ক্লাস করব প্রত্যেক কটা চ্যাপ্টার, তার যত ইনফরমেশন হবে, বা সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে, সেই চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, এগুলো আমরা আলোচনা করব। ওকে। তো দেখো, আমার ফার্স্ট স্লাইডে যেটা আমি লিখেছি, ক্লাস ব্রেকআপ অফ মেন্টরশিপ ব্যাচ, সাবজেক্ট জিওগ্রাফি। এবং ফার্স্ট যেটা কন্টেন্ট আমি সাজিয়েছি তোমাদের জন্য, প্রথমে রয়েছে দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির পরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, ক্লাইমেটোলজি এবং বায়োজিওগ্রাফি। আবারও বলছি, 6টা পার্টে আমি এটাকে ভেঙে দিয়েছি: ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, ক্লাইমেটোলজি এবং বায়োজিওগ্রাফি। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এই কটা পড়লে কি হবে, আর কি কিছু লাগবে না? অবশ্যই আছে, অন্যান্য টপিকও রয়েছে। আমি এই 6টা টপিককে আমার মতো করে সাজিয়েছি, এবং এই 6টা টপিক আমরা কমপ্লিট করার পরে অন্যান্য অন্যান্য জায়গাগুলিকে আলোচনা করব। তোমরা আমার যারা ইউটিউবে ক্লাসগুলি দেখছো, সেখানে দেখবে আমি ফিজিক্যাল জিওগ্রাফির একটা দুটো চ্যাপ্টার, একটাই চ্যাপ্টার হয়েছে আলোচনা করেছি। এবং আমি ধীরে ধীরে ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি বা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, বা তার সাথে সাথে ওয়ার্ল্ড, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, সবকটা বিভিন্ন সপ্তাহে এক একটা টপিক ধরে ধরে আমি আলোচনা করব। অর্থাৎ এক একটা টপিক ধরে আলোচনা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, বেসিক জায়গাটা ক্লিয়ার করা। বেসিক জায়গাটা ক্লিয়ার হওয়ার পরে আমরা সেখান থেকে কিছু প্র্যাকটিস সেট করব। যদি তোমাদের এই অ্যাপে যে ক্লাসগুলি আমরা রেখেছি, সেখানে প্র্যাকটিস সেটও রয়েছে। যারা ডাব্লিউবিসিএস এর অলরেডি প্রিপারেশন নিয়েছো, কিছুদিন ক্লাস করেছো, বা অন্য কোনো জায়গাতে ক্লাস করেছো, তারা প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য ডাব্লিউবিসিএস প্র্যাকটিসের একটা সেশন আমাদের থাকছে। আর যারা একদম নিউ কামার, একদম ফ্রেশার যারা, তাদের জন্য আমরা সবার কথা ভেবে, ডাব্লিউবিসিএস এর সাথে সাথে অন্যান্য এক্সামের কথা ভেবে একটা ওভারঅল আমি সিলেবাস করেছি, এবং যেখানে শুধুমাত্র জিওগ্রাফি নয়, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমরা হেল্প পাবে বিভিন্ন স্যারেদের কাছ থেকে।
তো প্রথম যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি। তো এটা ইন্ডিয়ান জিওগ্রাফি জায়গাটি, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা ইন্ডিয়ান জিওগ্রাফি, কেননা এই জায়গাটা ছাড়া কিন্তু আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে কোনোভাবে আমরা মানে এগোতে পারি না। ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফির অনেকগুলি ভাগ আছে। একই রকম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অনেকগুলি ভাগ আছে, ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রেও তাই, আবার ক্লাইমেটোলজি বায়োজিওগ্রাফির ক্ষেত্রেও তাই। তো ফার্স্ট আমরা দেখছি ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কি কি টপিকগুলি রয়েছে, সেটা একবার দেখে নিতে পারি আমরা। দেখো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কি কি রয়েছে, লেখা রয়েছে দেখো। প্রথমে রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্স, তারপর রয়েছে ইন্ডিয়ান ফিজিক্যাল ফিচার্স, ইন্ডিয়ান রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার ভ্যালি প্রজেক্ট, ইন্ডিয়ান সয়েল, ইন্ডিয়ান লেক অ্যান্ড ওয়াটারফলস, ইন্ডিয়ান ন্যাচারাল ভেজিটেশন, এবং তারপরে রয়েছে ইন্ডিয়ান ক্লাইমেট। তাহলে এই 8টা টপিক নয়, আরো অনেকগুলি টপিক রয়েছে এর সাথে সাথে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিস্টেম, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, ইন্ডিয়ান এগ্রিকালচার, মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়া, পাওয়ার প্রজেক্ট অফ ইন্ডিয়া। আশা করি যারা বিভিন্ন এক্সামগুলো দিচ্ছ তারা বুঝতেই পেরেছো আমি কি বলতে চাইছি, যে জায়গাগুলি কতটা ডিটেলসে আমাদের পড়তে হয় ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে। অন্য পরীক্ষার ক্ষেত্রে হয়তো এত ডিটেলস নাও লাগতে পারে, কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে যদি আমি যাই, সেখানে কিন্তু আমাদের পড়তে হবে। আরেকবার আমরা দেখব ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ফার্স্ট যে টপিকটি রয়েছে সেটা ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্স। তো ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্সের মধ্যে আমরা যেটা পড়বো, আমি একটা ওভারঅল আলোচনা করি তোমাদের সাথে। ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্সের মধ্যে ধরো ভারতের পরিচিতি, একদম বেসিক জায়গা। আমরা এনসিআরটি কে বেশি করে ফলো করব। এনসিআরটির সাথে সাথে বিভিন্ন বাংলা সিলেবাস, বাংলা ভার্সনের বই রয়েছে। মেন কিন্তু আমাদের যেটা ফোকাস হবে সেটা এনসিআরটি 9, 10, 11, 12-এর সিলেবাসগুলি রয়েছে বা বইগুলি রয়েছে। এবং তার উপর বেস করে আমরা জানি যে সিভিল সার্ভিস এক্সামগুলি মেন প্রধানত এনসিআরটিকে বেস করেই হয়ে থাকে, সেটা ইউপিএসসি এক্সাম হোক বা সেটা ডাব্লিউবিসিএস বা পিএসসি, বিভিন্ন স্টেট পিএসসি হোক, বেসিক জায়গাটা কিন্তু থাকে এনসিআরটি। তারপরে যত আমরা সেটাকে ডিটেলসে পড়বো, যত ভেতরে গভীরে গিয়ে পড়বো, তার ক্ষেত্রে আমাদের উপকার তত বেশি হবে। তো বেসিক জায়গাটা যদি আমরা দেখি ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্স, সেখানে আমরা ভারতের পরিচিতি, ভারতের যে অঙ্গরাজ্যগুলি রয়েছে, ভারতের যে কেন্দ্রশাসিত প্রদেশগুলি রয়েছে, ইউনিয়ন টেরিটরিজগুলি রয়েছে, তাদের বর্তমান নাম, তাদের সংখ্যাগুলি আমরা জানি চেঞ্জ হয়েছে। লাদাখ থেকে শুরু করে জম্মু কাশ্মীর থেকে বা দাদরা নগর হাভেলি দমন দিউ যে মার্জ হয়েছে, এখান থেকে যেমন আমাদের ইনফরমেশন লাগবে, একই সাথে সাথে আমাদের ল্যান্ড ফ্রন্টিয়ার, ওয়াটার ফ্রন্টিয়ারই বলবো, বা ওয়াটার বা কোস্ট লাইন আমরা বলতে পারি, বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি, বর্ডার বাউন্ডারি যেগুলি রয়েছে আমাদের সাথে, জানি আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যে ল্যান্ড বর্ডার রয়েছে যে সমস্ত দেশগুলির, নেপাল, ভুটান, বাংলাদেশ, চায়না, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, এবং অবশ্যই নিচের দিকে শ্রীলঙ্কা, যার সাথে আমাদের জলের সীমারেখা বা ওয়াটার বাউন্ডারি রয়েছে, সেই জায়গাটি আমাদের জানতে হবে। তার সাথে সাথে আমরা জানি ভারতের যে টোটাল ল্যান্ড ফ্রন্টিয়ার লাইন 15,200 কিলোমিটার, তার পরিপ্রেক্ষিতে আমরা জানি বাংলাদেশের সাথে আমাদের সীমারেখা সবচেয়ে বেশি, আফগানিস্তানের সাথে সীমারেখা সবচেয়ে কম। যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আমরা জানি যে রাজনৈতিক কারণে, বিভিন্ন পলিটিক্যাল যে ইস্যুগুলি হচ্ছে, সেখানে আমাদের জিওগ্রাফিক্যাল জিও পলিটিক্স যেটা, সেটাও কিন্তু প্রভাবিত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক ছিল সেটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, আমাদের তরফ থেকে নয়। যাই হোক, সেগুলো আমরা জিও পলিটিক্সের পার্ট আলোচনা করব। বেসিক জায়গাটা হচ্ছে আমাদের এটাই, এবং তার সাথে সাথে আমাদের এরিয়া বেসিসে র্যাঙ্কটা পড়তে হবে, পপুলেশন বেসিসে র্যাঙ্ক, অর্থাৎ সবকটা কান্ট্রি বেসিস, স্টেট বেসিস, ইউনিয়ন টেরিটরি বা ভারতবর্ষের র্যাঙ্ক সারা পৃথিবীর সাপেক্ষে এরিয়া কত রয়েছে ইত্যাদি।
এবং এর সাথে সাথে আমাদের যেটা পড়তে হয় সেন্সাস, যদিও সেন্সাসটা 2011 সেন্সাসটা আমরা পড়ি, সেন্সাসের কাজ এখনো তো সেভাবে শুরু হয়নি, অর্থাৎ ফাইনাল রিপোর্ট হয়নি এখনো, বা করোনা পিরিয়ডের কারণে সেন্সাসের কাজটা কিন্তু ওইভাবেই রয়েছে, হয়তো 2025 সালের এই মাঝামাঝি শুরু হবে। তো যাই হোক, সেন্সাসের যা রিপোর্ট পুরনো তথ্য রয়েছে সেটাকে আমরা আরেকবার ঝালিয়ে নেব। যারা জানো, অলরেডি 2011 থেকে 2021, 21 থেকে 2025 অলরেডি যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে, নতুন করে কিছু নেই বলার। সেখানে যেগুলো থাকে আর কি, লিটারেসি রেট, পপুলেশন ডেন্সিটি, সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও ইত্যাদি। এবং এর সাথে সাথে আমাদের যে ভারতবর্ষের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান লাইন গেছে, বা এই কর্কটক্রান্তি রেখা পৃথিবীর কোন কোন দেশের ওপর দিয়ে গেছে, এর সাথে সাথে মানে ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্স তো বলছি, তার সাথে সাথে আমরা চেষ্টা করব যে ওয়ার্ল্ড পলিটিক্যাল ফিচার্সটার বেসিক জায়গাটা আমাদের এখান থেকে ক্লিয়ার করা। মানে এক কথায় প্রথম যে চ্যাপ্টারটি সেটা ভারতের পরিচিতি দেওয়া, রাজনৈতিক পরিচিতি, রাজনৈতিক পরিচয় দেওয়া আর কিছু। তারপরে যদি আমরা সেকেন্ড পার্টটাতে দেখি, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যেটা সেকেন্ড পার্টটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিজিক্যাল ফিচার্স। এবং ইন্ডিয়ান ফিজিক্যাল ফিচার্স এই জায়গাটিতে দেখো, এখানে আমরা যে ভারতের ভূপ্রকৃতিকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি: হিমালয়, নর্দার্ন প্লেন, পেনিনসুলার প্ল্যাটু, কোস্টাল প্লেন এবং আইল্যান্ডস। এই 5টা ভাগে তার বিস্তৃত আলোচনা আমাদের করতে হবে। হিমালয় উৎপত্তি থেকে শুরু করে হিমালয়ের ক্লাসিফিকেশন, একই রকম নর্দার্ন প্লেনের ক্লাসিফিকেশন, একই রকম ভাবে কোস্টাল প্লেন, আইল্যান্ডস, তাদের ক্লাসিফিকেশন এবং তাদের সম্পর্কে বিস্তীর্ণ ইনফরমেশন। আমি সবকটা ডিটেলসে বলবো না, কেননা অনেকগুলি জায়গা রয়েছে। তোমাদের একদম বেসিক জায়গাটা বোঝানোর জন্যই আজকে আমার এই ইন্ট্রোডাকশন ক্লাসটি। এবং সেই বেসিক জায়গাটা বোঝানোর জন্য আমি শুধু কন্টেন্ট ওয়াইজ সাব চ্যাপ্টার নয়, চ্যাপ্টারগুলো কি বলে দিচ্ছি। অনেকগুলি জায়গা রয়েছে। ইন্ডিয়ান রিভার সিস্টেম, ভারতের নদ নদী, হিমালয়ান রিভার, পেনিনসুলার রিভার, কোস্টাল রিভার এবং অবশেষে আমরা বলতে পারি ইনল্যান্ড রিভার্স। হিমালয়ান রিভার, পেনিনসুলার রিভার, কোস্টাল রিভার এবং ইনল্যান্ড রিভার্স, এদের প্রত্যেকের যাবতীয় ইনফরমেশন, তাদের সোর্স, লেন্থ, তাদের ট্রিবিউটারিজ, কভারিং প্লেসেস, আদার্স নেম, সাব ট্রিবিউটারিজ, ডিস্ট্রিবিউটারিজ, বা যদি কোনো নদীর কার্যের সাপেক্ষে নদীর যে কাজগুলি হয়, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, তারপরে প্রেক্ষিতে এখানে রিভার চ্যাপ্টারে কিছু ইনফরমেশন রয়েছে, ফ্লুভিয়াল অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলে থাকি, সেখানে আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেমে সেগুলি করব। এবং এক একটা জায়গা যতটা সম্ভব ডিটেলসে করা যায় আমাদের সেটাই করতে হবে। যেমন ধরো, ভারতের পেনিনসুলার যে রিভারগুলি রয়েছে, ইস্ট ফ্লোয়িং আর ওয়েস্ট ফ্লোয়িং। ইস্ট ফ্লোয়িং মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ওয়েস্ট ফ্লোয়িং নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী। তো এই চারটে, আর এদিকে যদি আমরা মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর কথা বলি, 8টা নদী, যেটা পেনিনসুলার ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ নদী। এই 8টা নদীর ওপর অনেকগুলি প্রজেক্ট আছে, মানে রিভার ভ্যালি প্রজেক্ট আছে, অনেকগুলি ড্যাম রয়েছে। সেই জায়গাটা আমাদের রয়েছে দেখো, তারপরেই ইন্ডিয়ান রিভার ভ্যালি প্রজেক্ট, যেখানে কিনা ভাকরানাঙ্গাল প্রজেক্ট, হীরাকুদ প্রজেক্ট, বা আমরা বলতে পারি ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, বা তেহরি ড্যাম, ভারতের যেগুলি গুরুত্বপূর্ণ নাম, মানে লার্জেস্ট, লংগেস্ট, বিগেস্ট ইত্যাদি। এইভাবে মোটামুটি আমাদের রিভার ভ্যালি প্রজেক্টটা আমাদের করতে হবে, এবং সেখানে ভারতের প্রচুর ড্যামের নাম আমাদের মনে রাখতে হবে। শুধু ড্যামের নাম নয়, ড্যামটি কোন স্টেটে রয়েছে বা কোনো বিশেষ ইম্পর্টেন্স আছে কিনা। যেমন আমরা জানি ভারতের টলেস্ট এরিয়া যদি ড্যাম হিসেবে যদি বলে থাকি, সেটা তেহরি ড্যামকে বলে থাকি। ইন্ডিয়াজ হাইয়েস্ট ড্যাম যদি বলে থাকি, সেটা তেহরি ড্যাম। আবার ইন্ডিয়াজ হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম যদি বলে থাকি, সেটা ভাকরা ড্যাম। দুটো প্রশ্ন যদি তুমি ভালো করে না জানো, গ্র্যাভিটি ড্যাম, স্ট্রেট গ্র্যাভিটি, আর ইন্ডিয়াজ হাইয়েস্ট ড্যাম, ডাউট হবে, অ্যান্সারটা ভুল হবে। তার জন্য একটা ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তেহরি ড্যাম, একটা ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ভাকরা ড্যাম। দুটোর প্রশ্ন আলাদা। একই রকম ভাবে ভারতবর্ষের প্রথম রিভার ভ্যালি প্রজেক্ট আমরা জানি ডিভিসি,
যেটা কিনা আমরা টিভিএ টেনেসি ভ্যালি অথরিটি থেকে আমরা অনুকরণ করেছি, এবং ভারতবর্ষে যে একটা এরকম প্রজেক্ট হওয়া দরকার সেটা আলোচনার মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে এইভাবে রিভার ভ্যালি প্রজেক্টের জায়গা থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে। এবং 5 নম্বর যে টপিকটি রয়েছে দেখো, ইন্ডিয়ান সয়েল, ভারতের মৃত্তিকা। ইন্ডিয়ান সয়েলের জায়গাটিতে ভারতের মাটিকে আমরা যে 8টা ভাগে ভাগ করতে পারি, অ্যালুভিয়াল সয়েল, ব্ল্যাক, রেড ল্যাটেরাইট, মাউন্টেন ডেজার্ট, স্যালাইন অ্যালকালাইন এবং পিটি সয়েল। আবারও বলছি, এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যেটা অ্যালুভিয়াল সয়েল, পলি মাটি, মোটামুটি ভাবে 45.6%। ভারতবর্ষে যেটা সবচেয়ে কম রয়েছে সেটা পিটি সয়েল, এবং এই ভাগটি করেছে কারা? ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। তাদের পরিপ্রেক্ষিতে ভারতের মাটিকে কটা ভাগে ভাগ করা হচ্ছে, মাটির কি কি গুণাবলী রয়েছে, মাটির কালার কি রয়েছে, মাটির পার্সেন্টেজ কি আছে, কভারিং এরিয়া কত রয়েছে, কোন কোন রাজ্যে আমরা এই সয়েলটাকে পেয়ে থাকি। দেখো, আমি শুধুমাত্র ইন্ডিয়া বেসড যে ইনফরমেশন সেগুলিকে এখানে করাবো। তারপরে সয়েল জিওগ্রাফি একটি আলাদা জায়গা রয়েছে, যেটা আমি তোমাদের দেখবে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে রেখেছি। তারপরে ইন্ডিয়ান লেক অ্যান্ড ওয়াটারফলস। লেক ওয়াটারফলস আমরা জানি যে যেগুলি হয় ম্যানমেড লেক। লেকটা মূলত আমরা দু প্রকারের জানি, একটা ন্যাচারাল লেক হয়ে থাকে, একটা ম্যানমেড লেক হয়ে থাকে। তো ন্যাচারাল লেকের ক্ষেত্রে এবং ম্যানমেড লেকের ক্ষেত্রে যেটা পার্থক্য, সাধারণত ম্যানমেড লেকগুলি হয়ে থাকে ড্রিঙ্কিং ওয়াটার পারপাস বা ইরিগেশন পারপাস, কিন্তু ন্যাচারাল লেকগুলি যেগুলি সেটা প্রাকৃতিকভাবেই তৈরি, তার মধ্যে স্পেশালিটি থাকতে পারে, সেটা স্যালাইন ওয়াটার হতে পারে, সেটা সুইট ওয়াটার বা ফ্রেশ ওয়াটার হতে পারে। কিন্তু জেনারেলি আমরা যদি দেখে থাকি যে ম্যানমেড লেক যেগুলি, আর্টিফিশিয়াল লেক যেগুলি, সেগুলি সুইট ওয়াটারই হয়ে থাকে, সেটা তুলসী লেকের কথা বলো বা হিমায়ত সাগর, ওসমান সাগরের কথা বলো, যেগুলি কিনা মুখ্য উদ্দেশ্য ছিল পানীয় জলের সরবরাহ। যাই হোক, ইন্ডিয়ান লেক ওয়াটারফলস, এখানে শুধুমাত্র ইন্ডিয়ার যে ইনফরমেশনগুলি আছে, ওয়াটারফলস থেকেও অনেকগুলি জায়গা রয়েছে, কুঞ্চিকাল ওয়াটারফলস বা আদার্স যেগুলি রয়েছে, চিত্রকূট থেকে শুরু করে, বা সাউথ ইন্ডিয়ার শিব সমুদ্রম ওয়াটারফলস, তাদের মধ্যে লার্জেস্ট, লংগেস্ট, হাইস্ট, বিগেস্ট ইত্যাদি। 7 নম্বর টপিকে দেখো, আমি লিখে রেখেছি ইন্ডিয়ান ন্যাচারাল ভেজিটেশন, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। মানে এখানে আমরা মূলত ইন্ডিয়ান যে ফরেস্ট তার ক্লাসিফিকেশন করব। যেমন আমরা ইন্ডিয়ান ফরেস্টকে ময়েস্ট ডেসিডুয়াস, যেমন মানে ডেসিডুয়াস যেমন বলে থাকি, ডেসিডুয়াসের মধ্যে আমরা ময়েস্ট ডেসিডুয়াস, ড্রাই ডেসিডুয়াসও বলে থাকি, এভারগ্রিন ফরেস্ট বলে থাকি, আমরা ডেজার্ট ফরেস্ট বলে থাকি, আমরা সালাইন বা ম্যানগ্রোভ ফরেস্ট বলে থাকি। যত কটা ভাগ রয়েছে, আমরা জানি যে ভারতবর্ষের বনভূমিটাকে মূলত বৃষ্টির উপর বেশ করে ভাগ করা হচ্ছে। 200 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হলে সেটা এভারগ্রিন ফরেস্ট, 100 থেকে 200 হলে সেটা ডেসিডুয়াস ফরেস্ট, মোটামুটি 100 পর্যন্ত হলে সেটা ডেজার্ট ফরেস্ট। ডেজার্টের মধ্যে আবার ভাগ রয়েছে, এবং আরো যদি কম হয়ে থাকে সেটা হট ডেজার্টের যেগুলি কোর এরিয়া, সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা এখান থেকে যেটা পাবো কি, যে ন্যাচারাল ভেজিটেশন থেকে তার ক্লাসিফিকেশন, এবং তার এখানে কি কি গাছ দেখতে পাবো, তার ভ্যারাইটি কি রয়েছে, বা ICFR। ICFR যেটা আমরা জানি যে ফরেস্ট রিপোর্ট, যে ফরেস্ট রিপোর্টটা আমরা জানি প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া বের হয়, 2021, 2023, 2025। তাহলে 21-এর পরে 23, সেই হিসাবে আমরা রিপোর্ট মনে রাখবো। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের প্রত্যেক কটি রাজ্যতেই ফরেস্ট ডিক্রিজ করছে না, ফরেস্ট ইনক্রিজ করছে। পার্সেন্টেজ কম হতে পারে, বেশি হতে পারে। তাই তোমাদের আমি যখন এটা পড়াবো 19, 21, 23 ফরেস্ট রিপোর্ট, যে সেটাকে আলোচনা করা হবে। যাই হোক, এবং তার সাথে সাথে আমাদের ফরেস্টের সাথে বেশ করে যেগুলি সোশ্যাল মুভমেন্ট বা ফরেস্টকে কেন্দ্র করে, যেমন চিপকো আন্দোলন, অ্যাপিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, বা বলতে পারি বালিয়াপাল মুভমেন্ট, মোটামুটি সোশ্যাল মুভমেন্ট এবং ফরেস্ট বেস মুভমেন্ট যেগুলি হয়েছিল, এবং এই মুভমেন্টের অর্গানাইজার কারা ছিলেন, এই মুভমেন্টের পরিপ্রেক্ষিতে যে অ্যাক্টিভিটি যেগুলি ছিল বা প্রভাব কি ছিল, এগুলি আলোচনা হবে। 8 নম্বর পয়েন্টে দেখো রয়েছে ইন্ডিয়ান ক্লাইমেট। তো ইন্ডিয়ান ক্লাইমেট মানে এখানে আমরা মূলত ভারতের যে জলবায়ু, সেই জলবায়ু সিস্টেমের মধ্যে আমরা যে ঋতুগুলির ভাগ দেখতে পাচ্ছি, তার মধ্যে অবশ্যই মনসুন, যেটা মনসুনের প্রভাব, রেনি সিজন বা মনসুন সিজন, এটাকে বেশ করে আমরা জানি যে সাউথ ওয়েস্ট মনসুনের
অ্যারাইভাল টাইম এবং সাউথ ওয়েস্ট মনসুনের যেটা ডিপারচার টাইম, সেটাকে আমাদের জানতে হবে। 1 জুন, 5ই জুন, 8ই জুন, 10ই জুন, 12ই জুন, 15ই জুন, 15th জুলাই পর্যন্ত। তারপর আবার যখন রিটার্ন করছে 15ই জুলাই থেকে শুরু করে মোটামুটিভাবে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রিটার্ন করছে। বিশেষ পরীক্ষাতে এই প্রত্যেক কটা জায়গা থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবে। তোমরা যদি সালের কোশ্চেনটা দেখো, লাস্ট 5 বছরের কোশ্চেন যদি দেখো, তা তোমরা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির আমি যত কটা টপিক তোমাদের সঙ্গে আলোচনা করছি, প্রত্যেক কটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আছে। চলো, ইন্ডিয়ান ক্লাইমেট তো বললাম। তারপর আমি চলে আসি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিস্টেম। ইন্ডাস্ট্রি বলতে আমরা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যদি বলে থাকি, তাহলে টিসকো, ইসকো, এইচসিএল, এইচএসএল, হিন্দুস্তান স্টিল লিমিটেড, আরএসপি, ডিএসপি ইত্যাদির কথা বলতে পারি। রাউরকেলা স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট বা ইসকো, মানে একটা উদাহরণ দিয়ে বললাম স্টিল ইন্ডাস্ট্রি। একই রকম ভাবে আমাদের কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পড়তে হবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি মূলত সেখানে কটন টেক্সটাইল আছে, সিল্ক টেক্সটাইল রয়েছে, উল টেক্সটাইল রয়েছে এবং তার সাথে সাথে আদার্স বহু ভাগগুলি রয়েছে, যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি আছে, যেমন আমরা বলতে পারি লেদার ইন্ডাস্ট্রি রয়েছে, সুগার ইন্ডাস্ট্রি আছে। আয়রনের সাপেক্ষে আমরা যদি দেখি তাহলে সেখানে কপার ইন্ডাস্ট্রি রয়েছে, মানে মেটালিক মিনারেলসে যদি দেখি কপার ইন্ডাস্ট্রি রয়েছে। স্টিল ইন্ডাস্ট্রির সাথে সাথে কপার ইন্ডাস্ট্রি বা কপারকে বেস করে যেগুলি ছোট ছোট মাইন্স যেগুলি রয়েছে তাদের ইনফরমেশন, সেখানে আমরা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিস্টেম পাচ্ছি। 10 নম্বর টপিকটা দেখো রয়েছে আমার ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। তো ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম বলতে এখানে আমরা মূলত ট্রান্সপোর্টের যে 4টে ওয়ে, রোড, রেল, এয়ার, ওয়াটার, রোড, রেল, এয়ার, ওয়াটার তাদের ক্লাসিফিকেশন, এবং সেখানে আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলির সাপেক্ষে যে সেতু ভারতম প্রজেক্ট বা ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যেটা আগে ছিল, মানে এখনো রয়েছে, পুরনো হয়ে গেছে, ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল প্রজেক্টের কথা বলতে পারি। এক্সপ্রেসওয়ের যে কনসেপ্ট এখন ভারত সরকার নিয়ে এসছে, ন্যাশনাল হাইওয়ের যে এক্সটেনশন হচ্ছে, এক্সপ্রেসওয়ের মধ্যে আমরা জানি ইন্ট্রাস্টেট এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেস হাইওয়ে রয়েছে, বা অ্যাভিয়েশন সিস্টেম ইন ইন্ডিয়া, বা সিইজেড, কোস্টাল ইকোনমিক জোন ইন ইন্ডিয়া, বা আমরা জানি যে নতুন নতুন যে সাগরমালা প্রজেক্ট বা ভারতমালা প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, এই স্কিমগুলির মাধ্যমে আমরা দেখছি এখনো যে ট্রান্সপোর্ট সিস্টেমের একটা বড় পরিবর্তন হচ্ছে, এবং তার সাথে সাথে যে ব্রিজ বা টানেলগুলি যে উদ্বোধন হচ্ছে, আমরা 2025 সালেও পেয়েছি, তাদের সম্পর্কে ইনফরমেশন আমরা সবকটাই ট্রান্সপোর্ট সিস্টেমে পাবো। আর কমিউনিকেশন সিস্টেমে আমরা টেলিফোন পরিষেবা বা ডাক পরিষেবা বা রেডিও পরিষেবা বা টেলিভিশন পরিষেবা, এই সবকটাকে আমরা আলোচনা করব। চলো, 10টা টপিক হয়ে গেল। 11 নম্বর টপিকে আমরা আলোচনা করতে পারি ইন্ডিয়ান এগ্রিকালচার, ভারতের কৃষি ব্যবস্থা। সেখানে আমরা এগ্রিকালচারাল যে ক্লাসিফিকেশনগুলি রয়েছে সেটা ওভারঅল পাই। এগ্রিকালচারের যে ক্লাসিফিকেশন সেটা ইন্ডিয়াকে বেশ করে নয়, যেমন এক্সটেন্সিভ, সাবসিস্টেন্স এগ্রিকালচার, এগুলো অল ওভার ওয়ার্ল্ড বেসিসে ক্লাসিফিকেশনটি হয়। মিক্সড ফার্মিং হতে পারে, বা আমরা বলতে পারি যে মেডিটেরিয়ান ক্লাইমেটের সাপেক্ষে মেডিটেরিয়ান ফার্মিং যেটাকে বলা হয়ে থাকে, বা সাবসিস্টেন্স এগ্রিকালচার, এক্সটেন্সিভ সাবসিস্টেন্স, বা যেটা আমরা বলতে পারি যে পুরনো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি যেটাকে বাংলায় বলা হয়ে থাকে, সেগুলি আমরা ইন্ডিয়ান এগ্রিকালচারে পাচ্ছি, এবং বিভিন্ন এগ্রিকালচারাল যে ক্রপ তাদের ক্লাসিফিকেশনে কিন্তু আমরা এখানে পাবো। ওকে, তো তারপরে দেখো ইন্ডিয়ান এগ্রিকালচারের পরে যে পার্টটি রয়েছে আমার মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়া। তো মিনারেল রিসোর্সে মানে এখন আমরা জানি যে বর্তমান ভারতবর্ষে অনেক জায়গাতে নতুন নতুন মিনারেলস পাচ্ছি, সেখানে কয়লা হতে পারে, যেটা খাদান যে বাংলা সিনেমাটি, আহ, পাঁচামি কোল ব্লক, দেউচা পাঁচামি কোল ব্লক, বীরভূম ডিস্ট্রিক্টে, যেটা আমরা জানি যে ভারতের এই মুহূর্তে সবচেয়ে বড় কোল্ড ডিপোজিট ফিল্ড বলা হচ্ছে দেউচা পাঁচামিকে। যদিও দেউচা পাঁচামির কোল ব্লক যেটা, সেখানে কয়লার কোয়ালিটি নিয়ে এখনো প্রশ্ন রয়েছে, খুব ভালো কোয়ালিটির কয়লা নয়, কিন্তু
এই পোল ব্লকে আমরা কিন্তু এটা পেয়ে থাকি। তো এই জায়গাটি দেখো আমরা এখানে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারছো আমার কথাটা। এরপরে যে জায়গাটি দেখো, মিনারেল রিসোর্সের পরে দেখো পাওয়ার প্রজেক্ট অফ ইন্ডিয়া বা পাওয়ার প্রজেক্ট ইন ইন্ডিয়া। পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে আমরা যে জায়গাটি, সেখানে অ্যাটমিক পাওয়ার রয়েছে, থার্মাল পাওয়ার, হাইড্রো পাওয়ার, এবং তার সাথে সাথে যেগুলি কিনা বায়ো এনার্জি হতে পারে, সেটা সোলার এনার্জি হতে পারে, উইন্ড এনার্জি হতে পারে, সেগুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আছে। তার মানে দেখো, যদি আমরা এই 13টা টপিক WBCS এর কথা ভেবে ভাবি, তাহলে আমার এই 13টা টপিক করাতে সময় লাগবে 10 মাস, 9 মাস থেকে 10 মাস। 13টা টপিক যদি আমরা প্রিলি এবং মেনকে বেস করে করি, তো 9 থেকে 10 মাস আমার এটা সময় লাগবে, 9 মাস তো লাগবেই। এবং বাকি যে 3 মাস থাকলো, 9, 10, 11 বা আড়াই মাস মতো থাকলো, সেটা আমরা করতে পারি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এবং এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাতে সেম থাকে। কিন্তু যেহেতু আমি তোমাদের প্রথমেই বললাম যে পুরো জায়গাটা শুধু WBCS কে কেন্দ্র করে নয়, পুরো এক্সাম প্যাটার্নটাকে আমরা বিভিন্ন এক্সামের উপর বেস করে ভাবছি। তো যার জন্য টপিকগুলো তো ওগুলোই থাকবে, এবং টপিকগুলোকে আমরা এক্সামের উপর বেস করে যে টপিকটা যেটাতে বেশি ইম্পর্টেন্ট মনে হবে, সেখানে সেই টপিকটাকে আমি বেশি করে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ওকে, চলো এবার নেক্সট টপিকটাতে আসি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। পশ্চিমবঙ্গের পরিচিতি একই রকম দেখো, ইন্ডিয়ার ক্ষেত্রে যা লিখেছিলাম আমি মোটামুটি সেগুলোই লিখেছি। পলিটিক্যাল ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল, physical features of West Bengal, river system and river valley project, river system and river valley project, West Bengal, soil and lake system, natural vegetation, transport system। তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একই রকম ক্লাসিফিকেশন করতে পারি টরাইড ওয়ার্সের ভাগ, মানে ফিজিক্যাল ফিচার্সের মধ্যে বারেন্দ্র, তাল, দিয়ারা, টরাইড ওয়ার্স। তার সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গে যে বদ্বীপ সমূহটি রয়েছে বা দ্বীপ সমূহটি রয়েছে, গাঙ্গেয় বদ্বীপ, তার মধ্যে আমরা জানি যে সক্রিয়, মৃতপ্রায় এবং পরিণত। সক্রিয়, পরিণত এবং মৃতপ্রায়। ম্যাচুয়ার ডেল্টা, আমরা অ্যাক্টিভ ডেল্টা দেখতে পাচ্ছি, এবং অবশ্যই ওল্ড ডেল্টা দেখতে পাচ্ছি। ফিজিক্যাল ফিচার্সের মধ্যে রয়েছে, পলিটিক্যাল ফিচার্সের মধ্যে একই রকম পশ্চিমবঙ্গের বর্ডার বাউন্ডারি আমাদের জানতে হবে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ডিস্ট্রিক্ট যেগুলি রয়েছে, তাদের সাথে আমরা জানি যে আমাদের মোটামুটিভাবে ইস্ট সাইড বা নর্থ ইস্টার্ন সাইডটা বাংলাদেশের সীমানা, ওপর দিকটা নেপাল সিকিম রয়েছে, বাঁ দিকে দার্জিলিং, মানে বাঁ দিকটাতে নেপাল রয়েছে, ওপর দিকটা ভুটান রয়েছে, নিচের দিকে পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, বিহার, আরো নিচের দিকে ওড়িশা, তলার দিকে পশ্চিমবঙ্গের সাথে বঙ্গোপসাগর। তাহলে মোটামুটি আমাদের রাজ্যটি এমন একটি রাজ্য যেটা এখানে ইন্টারন্যাশনাল বর্ডারে রয়েছে, এবং ইন্টারন্যাশনাল বর্ডারের সাথে সাথে যেটা কোস্ট লাইন, ইন্টারন্যাশনাল কোস্ট লাইন, সেখানেও আমরা রয়েছি বাংলাদেশের সাথে। এই জায়গাগুলো জানতে হবে, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের যতগুলি জেলা রয়েছে তাদের সাব ডিভিশন, সেই সাব ডিভিশনের সাপেক্ষে আমরা হেডকোয়ার্টারগুলি জানতে পারি। আমি ছোট্ট একটা কথা বলে থাকি, যেমন ধরো আমি তোমাকে বললাম হাওড়া ডিস্ট্রিক্টের কথা, উলুবেড়িয়া হাওড়া সদর, হাওড়া সদর তার হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। বা একই রকম যদি আমরা ধরো বলে থাকি যে উত্তর 24 পরগনা, ব্যারাকপুর হতে পারে, বনগাঁ হতে পারে, বিধাননগর হতে পারে, বসিরহাট হতে পারে। এইভাবে মোটামুটি দেখো সব কটা বি দিয়ে নাও আমি এভাবে তোমাদের বলে থাকি ক্লাসে। এবং অবশ্যই বারাসাত তার হেডকোয়ার্টার। তাহলে এইভাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যত কটা জেলা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে সব কটা জেলার আমাদের হেডকোয়ার্টার, তাদের মহকুমা। ফিজিক্যাল ফিচার্সের মধ্যে তো বললাম এই ক্লাসিফিকেশন যেভাবে আমরা ইন্ডিয়া পড়বো, ঠিক সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে আরো একটু গুরুত্ব দিয়ে পড়বো। রিভার সিস্টেম অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্ট, রিভার সিস্টেম মানে উত্তরবঙ্গের নদী, দক্ষিণবঙ্গের নদী। উত্তরবঙ্গের নদী যদি বলে থাকি তিস্তা, তোর্সা, মহানন্দা, রায়ডাক, তোর্সা, রায়ডাক, চূর্ণী, চূর্ণী নয় রায়ডাক, সংকোষ। আর দক্ষিণবঙ্গে যদি বলে থাকি অবশ্যই এদিকের দক্ষিণবঙ্গের যেগুলি দামোদর, আর কি কংসাবতী, এদের নাম সবার আগে বলতে হয়, গঙ্গা ছাড়া গঙ্গাটাকেও ধরে নিই।
তাদের উৎপত্তি স্থল, তাদের লেন্থ, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে, সেই জেলাতে যদি কোনো বিশেষ নাম থেকে থাকে, হলদি কি, রূপনারায়ণ কি, কংসাবতী কি, লেখাই কি, এই জায়গাগুলো আমাদের ডিটেলসে পড়বো আমরা এখন। সয়েল লেক যদি বলে থাকি, সয়েল লেক পশ্চিমবঙ্গের আমরা জানি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাল মাটি, ল্যাটেরাইট মাটির প্রাধান্যতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা পাহাড়ি অঞ্চলে সেখানে মাউন্টেন সয়েল, যেটা সমতলভূমি অঞ্চল সেটা জালোড় মানে অ্যালুভিয়াল সয়েল মানে পলি মাটি। একই রকম ভাবে ন্যাচারাল ভেজিটেশন যদি বলে থাকি, আমরা উত্তরবঙ্গের ফরেস্টটাকে একটা ভাগ করব বেশি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে, আর দক্ষিণবঙ্গের সুন্দরবনটাকে, ম্যানগ্রোভটাকে আরেকটা ভাগে ভাগ করবো। এবং এখানে আমাদের কিছু গাছের নাম মনে রাখতে হয়, সেই গাছগুলি কোথায় পাই তার উদাহরণ দিতে হয়। পাঁচটা টপিক হলো। এবার দেখো 6 নম্বর টপিক যেটি, সেখানে দেখো রয়েছে কি ট্রান্সপোর্ট সিস্টেম, ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্ট সিস্টেম। এক মিনিট। তো ওয়েস্ট বেঙ্গলের যে ট্রান্সপোর্ট সিস্টেমটা রয়েছে, এই ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে পশ্চিমবঙ্গের যে জাতীয় সড়কগুলি রয়েছে, তার ভাগগুলি রয়েছে, সেখানে আমরা আলোচনা করব। একই রকমভাবে রেল, রোড, ওয়াটার, এয়ার। আর পশ্চিমবঙ্গে অনেকগুলি ডোমেস্টিক এয়ারপোর্ট, যদিও প্রপোজড আছে, মানে বেশিরভাগগুলি প্রপোজড আছে, এবং রানিং যদি দেখে থাকি সেটা বাগডোগরা এয়ারপোর্টের কথা বলতে পারি। এবং তার সাথে সাথে বেহালা এয়ারপোর্ট, যেটা ফ্লাইং ক্লাব, বা কোচবিহার এয়ারপোর্ট, মালদা এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্ট, যেগুলো কিনা প্রপোজড, এখনো চালু হয়নি সেভাবে। এইভাবে আমরা মোটামুটিভাবে সবকটা পার্ট আলোচনা করবো। NW1, যদি ওয়াটারের ক্ষেত্রে বলে থাকি NW1 বা কলকাতা পোর্টের আলোচনা করবো, যেখানে আমরা ইন্ডিয়া ট্রান্সপোর্টের সাথে সাথে এই পশ্চিমবঙ্গটাও আলোচনা করে দেবো। তারপর দেখো ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল, কৃষিজ ভাগগুলি রয়েছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল। এবং সবশেষে মিনারেল রিসোর্সেস অ্যান্ড পাওয়ার প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পাওয়ার প্রজেক্ট বললে WBACDCL, WBACTCL, PDCL, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন লিমিটেড, TCL, DCL, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন। এদের ডিটেলস জানতে হবে। এবং তার সাথে সাথে আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা NTPC, তাদের পাওয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে রয়েছে, মানে পাওয়ার প্ল্যান্ট পশ্চিমবঙ্গে রয়েছে, সাগরদিঘি। তার সাথে সাথে আমরা হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে যদি বলতে পারি, বা থার্মাল পাওয়ারের ক্ষেত্রে যদি বলে থাকি, এখানে আমরা LHDP, তোমার ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন NHDC, তাদের কথা বলতে পারি, বা NTPCর কথা বলতে পারি। তাহলে এই গেল ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা আরেকটা পার্টে চলে আসবো, ফিজিক্যাল জিওগ্রাফি, যেখানে দেখো জিও টেকটনিক্স। যেখানে আমরা প্রথম পার্ট যেটা লিখেছি দেখো, আর্থ ক্রাস্ট কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। আর্থ ক্রাস্ট কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং, তার মানে দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা জানি, একটু আগে তোমাদের বললাম। তার সঙ্গে যেটা ফিজিক্যাল জিওগ্রাফি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে রক্স অ্যান্ড মিনারেলস রয়েছে, আর্থকোয়েক অ্যান্ড প্লেট টেকটনিক্স রয়েছে, ভলক্যানোস রয়েছে। এর মধ্যে আমি ইউটিউবে এই রক্স অ্যান্ড মিনারেলসটা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ইউটিউব এখনো দেখোনি তারা দেখবে, এখানে আমি মোটামুটিভাবে তাদের ক্লাসিফিকেশনটা আলোচনা করেছি, রক্সের, মিনারেলসের ক্লাসিফিকেশন আলোচনা করেছি। এবং এরপর থেকে যেটা আমরা করবো, আমি করবো ইউটিউবে কিছু MCQ তোমাদের আলোচনা করবো। তাহলে কি হবে, একসাথে যারা ক্লাসটা করবে, ক্লাসের সঙ্গে সঙ্গে তাদের একটা প্র্যাকটিসও ওখানে হয়ে যাবে। নেক্সট দিন থেকে, নেক্সট ফ্রাইডে থেকে তোমরা এটা পাবে। প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস হবে, এবং লাস্টের 10 মিনিট 15 মিনিট আমরা MCQ প্র্যাকটিস করবো। তো আর্থ ক্রাস্ট মানে আমরা জানি লিথোস্ফিয়ার, ম্যান্টেল, কোর। লিথোস্ফিয়ারের মধ্যে আর্থ ক্রাস্ট, সাবস্ট্রাটাম। ম্যান্টেল বললে আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল। কোর বললে আউটার কোর, ইনার কোর। সেখানে অনেক কটা ডিসকন্টিনিউটি লাইন রয়েছে, মোহ ডিসকন্টিনিউটি, লেম্যান, লেপ্টি, অনেকগুলি বিযুক্তি রেখা রয়েছে। তাদের লেয়ারিং কি আছে, তাদের নাম কি আছে, বিস্তার কি আছে। রক্স মিনারেলস বললে আমরা ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক পাবো।
তাদের ক্লাসিফিকেশন, আদার্স নেম, তাদের উদাহরণ। মিনারেলস বললে আমরা ফেলসপার, কোয়ার্টজ, পাইরক্সিন, অ্যাম্ফিবল, অলিভিন, মাইকা এদের কথা বলতে পারি। এবং মিনারেলস আমরা জানি যে 98% অফ আর্থ ক্রাস্ট ইজ কম্পোজড বাই 8 এলিমেন্টস। একটা এলিমেন্ট নিয়ে পৃথিবীর ভূত্বকটি গঠিত হয়েছে। কি কি? তার মধ্যে প্রধান তিনটে অক্সিজেন, সিলিকন এবং অ্যালুমিনিয়াম। অক্সিজেন, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, তাদের জন্যই আজকে পৃথিবী, তাদের জন্যই আজকে মিনারেলস, তার থেকে রক্স। অর্থাৎ কিছু কম্পোনেন্টস নিয়ে, কিছু উপাদান নিয়ে মিনারেলস তৈরি হয়, যেখানে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম থাকতে পারে, আয়রন থাকতে পারে, অক্সিজেন, সিলিকন থাকতে পারে। এবং সেইগুলি কিছু মিনারেলস নিয়ে রক্স তৈরি হয়, এটা আমরা জানি। দেখ, সেটা হলো। তারপর আর্থকোয়েক অ্যান্ড প্লেট টেকটনিক্স, আমরা সেখানে পিচোর কথা জানি প্লেট টেকটনিক থিওরিতে। প্লেটের মুভমেন্ট জানি, বা প্লেটের ক্ষেত্রে আমরা যে ভাগগুলি জানি, মেজর প্লেট, মাইনর প্লেট, সংখ্যাগুলি কি কি, কতগুলি রয়েছে। আর্থকোয়েকের সেন্টার, এপিসেন্টার, সেসমোগ্রাফ বা রিক্টার স্কেল, বা সারা পৃথিবী, সারা ভারতবর্ষের যে আর্থকোয়েক যে জোনগুলি রয়েছে, বিশেষ করে ভারতবর্ষে জোন 1, 2, 3, 4, 5 যে ভাগগুলি রয়েছে, সেই জোনের মধ্যে কোন রাজ্যটি কোন জোন এরিয়ার মধ্যে পড়ছে সেগুলো জানতে হবে। সবশেষে ভলক্যানো, অ্যাক্টিভ, ডরমেন্ট, এক্সটিংক্ট, জীবন্ত, সুপ্ত, মৃত। অ্যাক্টিভ, ডরমেন্ট, এক্সটিংক্ট ভলক্যানো যেগুলি রয়েছে, সারা পৃথিবীর সাপেক্ষে এগুলো ইনফরমেশন বেশি রয়েছে। তাহলে হয়ে গেল এটা জিওটেকটনিকের পার্ট। ফিজিক্যাল জিওগ্রাফির আরেকটা পার্ট রয়েছে, দেখো, জিওমরফোলজি। ফিজিক্যাল জিওগ্রাফির আমরা দুটো পার্ট করতে পারছি, একটা জিওটেকটনিক, আরেকটি হচ্ছে জিওমরফোলজি। জিওমরফোলজিতে দেখো ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেস, যেখানে ফ্লুভিয়াল রয়েছে, গ্লেসিয়াল, উইন্ড, কাস্ট, মেরিন। ফ্লুভিয়াল অ্যাক্টিভিটি, নদীর কার্যকলাপ। গ্লেসিয়াল, হিমবাহ। উইন্ড বা অ্যাওলিয়ান অ্যাক্টিভিটি, মানে বায়ুর কাজ। কাস্ট, কাস্ট রিজিয়ন মানে চুনাপাথরযুক্ত অঞ্চল। মেরিন মানে সামুদ্রিক কার্য। তাহলে নদী, হিমবাহ, বায়ু, চুনাপাথরযুক্ত অঞ্চল এবং সামুদ্রিক কার্য সবকটার জন্য বিভিন্ন ভূমিরূপ তৈরি হয়ে থাকে বা হয়। তোমার ছোট্ট একটা প্রশ্ন হতে পারে যে ভি শেপড ভ্যালি, আই শেপড ভ্যালি, ভি শেপড ভ্যালি, ইউ শেপড ভ্যালি, এই বিভিন্ন শেপের, বিভিন্ন যে লেটারগুলি রয়েছে তাদের শেপের পরিপ্রেক্ষিতে যে ভ্যালিগুলি তৈরি হয়, কোথাও গ্লেসিয়াল এরিয়াতে হয়, কোথাও ফ্লুভিয়াল এরিয়াতে হয়। ইয়ারদাং, জুগেন, ইয়ারদাং এক প্রকার, জুইগেন এক প্রকার, বা ইনসেল বার্চ এক প্রকার। বা আমরা যদি বলে থাকি সোয়ালো হোল, ইউভালা, পোলজে, ডুলাইন, হামস, স্টালাকটাইট, স্টালাগমাইট, হেলিকটাইট, হেলিকমাইট, সেখানে কাস্ট বুঝি। আমরা যদি জিওর কথা বলি, মানে মেরিনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে যদি দেখি, বা কেভ বলতে পারি, কেভ ক্রাস্ট বলতে পারি, কেভ রিজিয়ন বলতে পারি, সেখানে আমরা মেরিন এরিয়া বলতে পারি। অর্থাৎ সবকটা আমি তোমাদের এগুলো যখন করাবো, আমি প্রত্যেকটা আমি স্লাইড দেখিয়ে, মানে প্রত্যেকটা ছবি দেখে বললে আমাদের ভালো মনে থাকবে জায়গাগুলি। এবং তারপর ওয়েদারিং রয়েছে, ওয়েদারিং এ মেকানিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং, বায়োলজিক্যাল ওয়েদারিং, তাদের ভাগগুলি কি। সেখানে এক্সফোলিয়েশন রয়েছে, সেখানে ডেনুডেশন প্রক্রিয়া রয়েছে, সেখানে গ্রানুলার ডিসইন্টিগ্রেশন রয়েছে, সেখানে আইস অ্যাক্টিভিটি রয়েছে, সেখানে বিভিন্ন বায়োজিওকেমিক্যাল সাইকেল রয়েছে, বায়োজিওকেমিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে। এবং সবশেষে 3 নম্বরে দেখা রয়েছে হাইড্রোলজিক্যাল সাইকেল অ্যান্ড রান অফ। আমরা জানি ইনফিল্টারেশন বা পার্কুলেশন যে প্রক্রিয়াটি হয়, সেখানে সারফেস রান অফ, তারপরে ইনফিল্টারেশন। এই যে সাইকেলটি, এই পর্যায়টাকে আমরা এখানে রেখেছি বা আলোচনার পর্যায়ে রয়েছে। তাহলে জিওমরফোলজিতে আমি কি 3টে পার্ট সিলেক্ট করেছি, ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস, ওয়েদারিং, আর হাইড্রোলজিক্যাল সাইকেল অ্যান্ড রান অফ। ওকে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে এটা ক্লাইমেটোলজি, জলবায়ু বিদ্যা। সেখানে আমার 5টা টপিক রয়েছে, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, প্রেসার বেল্ট অ্যান্ড উইন্ড সিস্টেম, মনসুন, সাইক্লোন অ্যান্ড অ্যান্টিসাইক্লোন, ক্লাউড, গ্লোবাল ওয়ার্মিং, এবং সবশেষে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, ওপেন এবং থর্নওয়েটের যে ক্লাসিফিকেশন।
অ্যাটমসফিয়ারের যে কম্পোজিশন, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার বা তার আগে যে ভাগগুলি হয় উচ্চতার পরিপ্রেক্ষিতে এবং উষ্ণতার পরিপ্রেক্ষিতে। উইন্ড সিস্টেম যদি বলে থাকি, প্ল্যানেটারি উইন্ড, রেগুলার উইন্ড, ইরেগুলার উইন্ড, লোকাল উইন্ড। প্ল্যানেটারি, ইরেগুলার, পিরিয়ডিক্যাল এবং লোকাল, তাদের ক্লাসিফিকেশন। প্ল্যানেটারি ট্রেড উইন্ড, ওয়েস্টার্লাইজ, পোলার উইন্ড হতে পারে। ইরেগুলার যদি বলি সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন হতে পারে। আমি যদি পিরিয়ডিক্যাল বলে থাকি সেখানে সি ব্রিজ হতে পারে, ল্যান্ড ব্রিজ হতে পারে, ক্যাটাবেটিক উইন্ড হতে পারে, অ্যানাবেটিক উইন্ড হতে পারে, মনসুন হতে পারে। আমি যদি লোকাল উইন্ড বলি সেখানে হট, কোল্ড ইত্যাদি রয়েছে, যেমন চিনুক হতে পারে, ফন হতে পারে, অনেক নাম আছে, সিরক্কো হতে পারে। তো এইভাবে আমরা মোটামুটি ভাবে উইন্ড সিস্টেম পড়বো। 3 নম্বর, 4 নম্বরে দেখো এই কথাটা বলে দিলাম, সাইক্লোন অ্যান্টিসাইক্লোনের কথা বলে দিয়েছি। ক্লাউডের ক্লাসিফিকেশন করব আমরা, হাই ক্লাউড, মিডিয়াম ক্লাউড, লো ক্লাউড, তার সঙ্গে সঙ্গে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। ওপেন আমরা জানি যে বিভিন্ন অ্যালফাবেটিক্যালি তিনি জলবায়ু অঞ্চলকে ভাগ করেছেন, তো সেই অ্যালফাবেটিক্যালি আমাদের জলবায়ু অঞ্চলের নামটা মনে রাখতে হবে, এটাই ক্লাসিফিকেশন। ওকে, সবশেষে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি, সয়েল ফ্যাক্টর, প্রোফাইল, প্রপার্টিজ, ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন। দেখো বায়োজিওগ্রাফির মধ্যে আরো কিছু টপিক ছিল বা আছে, তোমাদের ক্লাসে আমি এগুলোকে আলোচনা করব। কারণ একটু আগে বললাম ইন্ডিয়ান জিওগ্রাফি সয়েল ছিল, এখানে সয়েলটাকে আলাদা করে দিয়েছি, এখানে সয়েল জিওগ্রাফিটাকে পড়বো আমরা। সয়েল প্রোফাইল, সয়েল ফ্যাক্টরস। ফ্যাক্টরস আমরা জানি যে মৃত্তিকা তৈরির যে পদ্ধতিগুলি রয়েছে আর মৃত্তিকা তৈরির যে ইকুয়েশনটি রয়েছে। প্রপার্টিজ আমরা পড়বো, ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, জোনাল, অ্যাজোনাল, ইন্ট্রাজোনাল, এটাকে আমরা পড়বো। তারপরে সয়েল কনজারভেশন, সয়েল ইরোশন। সয়েল ইরোশন আমরা জানি সিট ইরোশন, রিল ইরোশন, গালি ইরোশন। এই যে টোটাল যে ক্লাস ব্রেকআপটা তোমরা দেখতে পেলে এই পর্যন্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে 5টা 6টা টপিক আমি রেখেছি, এই 6টা টপিককে বেশ করে আমি তোমাদের ক্লাস করাবো। এবং এই 6টা টপিকের মধ্যে থেকে আরো একটা ভাগ করে তোমাদের আমি পরপর ক্লাসে আলোচনা করে দেবো। সবকটাই যে কটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্টের মধ্যে সবকটাই তোমাদের আলোচনা হবে ক্লাসে। অ্যাপে যখন ক্লাস হবে আমরা সবকটাই আলোচনা করব। এবার সেখানে দেখে নিতে হবে আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য কোনটা বেশি প্রয়োজন, কোনটা অন্যান্য এক্সামের জন্য বেশি প্রয়োজন, সেটা মিলিয়ে মিশিয়ে আমরা এখানে এগুলো আলোচনা করব। এবং এর পরে যে সময়টুকু থাকবে এটাকে আমরা শেষ করার পরে সেখানে আমরা আদার্স পার্ট করবো। সেটা আদার্স পার্ট বলতে সেটা পপুলেশন জিওগ্রাফি হতে পারে, যদি আমি এখানে আলোচনা করে দেবো তোমাদের। পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যেই আমি পপুলেশন জিওগ্রাফিটাও আলোচনা করে দেবো, ইনফরমেশন দিয়ে দেবো। এবং এর বাইরে আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই, তোমরা ইউটিউবটাকে ফলো করো। এর মধ্যে থেকে এর বাইরেও অনেক কটা টপিক রয়েছে যেটা আমি স্পেশালি ইউটিউবে আলোচনা করব। তাহলে আমার ক্ষেত্রে সুবিধা কি হবে, ইউটিউবে যারা দেখছো তাদের সাথে সাথে যারা অ্যাপে ক্লাস করছো তারা দুটো যদি একসাথে ফলো করো তাহলে তোমার দুটো জায়গায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র অ্যাপে নয়, ইউটিউবে আমি যেগুলি বলবো তার সাথে সাথে অ্যাপে ওই টপিকটাকে চেষ্টা করব ওই টপিকটাকে না বলে ইউটিউবেরটাকে ইউটিউবে রাখবো, আর কন্টেন্টের মানে অ্যাপেরটাকে অ্যাপের মধ্যে আলোচনা করবো। তোমাদের কি একটা সিস্টেমেটিক তোমরা ক্লাসটা করতে পারবে, ফলো করতে পারবে। এবং আরেকটা জিনিস, সবকটাতেই তোমাদের প্র্যাকটিস সেট থাকবে, প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা হবে, আমরা টোটাল এক্সপ্লানেশন তার সাথে সাথে দেবো। এবং এখানে তোমরা প্রত্যেকে মেটেরিয়ালও পাবে ক্লাসের শেষে। যখন আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো তারপরে তোমরা একটা করে মেটেরিয়াল পাবে সেই চ্যাপ্টার উপর বেশ করে, সেখানে পিডিএফ আকারেই পাবে। চলো, তাহলে মোটামুটি এটা রেকর্ডেড ক্লাস ছিল, আমি তোমাদের কিছু বলতে পারছি না যে ভালো মন্দ ইত্যাদি। আশা করি আমার কথাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। ক্লাসের রুটিন তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং সেই রুটিন বেসিসে আমরা কিন্তু ক্লাসটা করব। এবং সেই ক্লাসটা চেষ্টা করবে অফ না করার, কেননা অনেক ক্লাস থাকে যেখানে আমি এখানে বোর্ড ওয়ার্ক করে করে তোমাদের লেখাবো বা বলবো, কিছু বোঝানোর জায়গা অবশ্যই ডায়াগ্রাম বোঝাবো, আঁকবো বা ছবি যেটা দেওয়া থাকবে স্লাইডের মধ্যে সেটা দিয়ে আলোচনা করবো। কিন্তু অনেক ইনফরমেশন থাকবে যেটা বোর্ড ওয়ার্ক করতে হয়, লিখে দিতে হয়, সেটা লাইভ তোমরা বসে লিখে নেবে।
সাথে সাথে যেটা মেটেরিয়াল পাওয়ার সেটা পাবে। ওকে, তাহলে চলো আজ আমি এই পর্যন্ত রাখলাম। গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, কনসেপ্ট স্কোয়াডের সঙ্গে থেকো। আশা করি তোমাদের সলভ সমস্যার সমাধান আমরা করতে পারবো, এই আশা রেখে আমাদের পথ চলা। থ্যাংক ইউ।